Hello, dear students and viewers. Welcome back to my online English class in YouTube and Learn English channel. I hope you all are well by the grace of Almighty and enjoying your times. I'm Milan Mondol here in this channel to facilitate your English language learning and academic English learning. As usual, I'm here in this channel with another important class for the students of ACC level. So the students of ACC level, you are welcome to this class. In this class, I'm going to read a passage from Unit 15, Lesson 2. And the title of the passage is Access to Higher Education in Bangladesh. অর্থাৎ বাংলাদেশে উচ্চ শিক্ষার সুযোগ বা প্রবেশাধিকার এই বিষয়ের উপরে আজকে প্যাসেজটি। অর্থাৎ আজকে আমরা এই প্যাসেজের মাধ্যমে জানবো যে উচ্চ শিক্ষার ক্ষেত্রে বাংলাদেশের ছাত্রছাত্রীরা কোন ধরনের সুযোগ সুবিধা পায় বা এই ধরনের সুযোগ সুবিধা পর্যাপ্ত কিনা। সো ওকে ডিয়ার স্টুডেন্টস, আশা করি তোমরা আমার সাথেই আছো এবং তোমরা তোমাদের টেক্সট বুক এবং সাথে পেন এন্ড পেপারস নিয়ে প্রস্তুত রয়েছো। তো চলো আমরা তোমাদের টেক্সট বুকে চলে যাই যেখান থেকে আমরা প্যাসেজটি পড়ব। So dear students, here we are with your textbook. Now go to the table of content. Yes, we are here at Unit 15. আমরা Unit 15 চলে এসেছি। টাইটেলটি হচ্ছে পাথ টু হায়ার এডুকেশন, উচ্চ শিক্ষার যে পথ সেটি। আমরা ইতিমধ্যে লেসন 2 নিয়ে দুইটি ভিডিও ক্লাসে রবীন্দ্রনাথ ট্যাগর কর্তৃক লিখিত যে এসে বা প্রবন্ধ রয়েছে তার কয়েকটি প্যারাগ্রাফ আর কি পড়েছি। আশা করি তোমরা ভিডিও ক্লাসগুলো দেখেছো। তো এখন আমরা পড়তে যাব হচ্ছে লেসন 2, যার টাইটেলটি হচ্ছে অ্যাক্সেস টু হায়ার এডুকেশন ইন বাংলাদেশ, এবং এটি পাওয়া যাবে তোমাদের টেক্সট বুকের 199 পেজে। তা চলো আমরা 199 পেজে চলে যাই। সো ডিয়ার স্টুডেন্টস, আমরা চলে এসেছি 199 পেজ, লেসন 2, এবং তোমরা জানছো যে ইউনিট 15 হচ্ছে লাস্ট ইউনিট, এবং এর যে 3টি ইউনিট লেসন রয়েছে সেই 3টা লেসন শেষ করলেই আমাদের কিন্তু তোমাদের এই টেক্সট বুকের যতগুলো ইউনিট এবং লেসন রয়েছে সবগুলোর উপরে ভিডিও ক্লাস প্রস্তুত হয়ে যাবে। তো আজকে আমরা পড়তে আসছি লেসন 2, আর থাকলো মাত্র লেসন 3 যে প্যাসেজটি সেটা শেষ করলেই তোমাদের সবগুলো ভিডিও ক্লাস তোমরা এই চ্যানেলে পেয়ে যাবে। প্রত্যেকটা লেসনের গুরুত্বপূর্ণ এবং সবগুলো লেসনের নতুন নতুন ওয়ার্ড ফ্রেজ সহ বাংলা মিনিং সহ যে প্যাসেজ, তার সাথে যে কবিতা, তার সাথে যে গল্প, সবগুলো। সো ডিয়ার স্টুডেন্টস, আশা করি তোমরা এই চ্যানেলের সাথে রয়েছো এবং প্রতিনিয়ত ভিডিও ক্লাসগুলো দেখে তোমরা উপকৃত হচ্ছ। তা চলো আজকের এই প্যাসেজটি আমরা পড়া শুরু করে দিই। টারশিয়ারি এডুকেশন। আসলে টারশিয়ারি এডুকেশন বলতে আমরা কি বুঝি? টারশিয়ারি এডুকেশন বলতে আমরা উচ্চ শিক্ষাকে বুঝি, যেটা প্রধানত ইউনিভার্সিটি লেভেলের শিক্ষা। আমরা পড়ে থাকি প্রাইমারি, মাধ্যমিক এবং তারপর উচ্চ শিক্ষা। তাহলে এই 3 ধরনের স্টেজ রয়েছে শিক্ষা ব্যবস্থার। উচ্চ শিক্ষা বলতে আমরা অনার্স, মাস্টার্স, ডিগ্রি লেভেলকে বুঝে থাকি, যেটাই হচ্ছে একাডেমিক লেভেলের শেষ, মাস্টার্স লেভেল। তারপরে তো প্রফেশনাল অনেক ডিগ্রি থেকে থাকে। তাহলে টারশিয়ারি এডুকেশন বলতে আমরা ইউনিভার্সিটি এডুকেশন বুঝবো বা হায়ার এডুকেশনকে বুঝবো। তাহলে টারশিয়ারি এডুকেশন ইন বাংলাদেশ, তাহলে বাংলাদেশের যে টারশিয়ারি এডুকেশন বা উচ্চ শিক্ষা, তা প্রধানত গঠিত কম্প্রাইজেস 2 ক্যাটাগরিজ অফ ইনস্টিটিউশনস। তা প্রধানত 2 ধরনের শিক্ষা প্রতিষ্ঠান নিয়ে গঠিত, 2 প্রকারের শিক্ষা প্রতিষ্ঠান নিয়ে গঠিত। কম্প্রাইজ মানে কি গঠিত? তাহলে কি দেখি সেটা। ডিগ্রি অ্যাওয়ার্ডিং ইউনিভার্সিটিস, প্রথম ধরনের শিক্ষা প্রতিষ্ঠান হচ্ছে ডিগ্রি প্রদানকারী যে বিশ্ববিদ্যালয় সেগুলো, এন্ড কলেজেস অ্যাফিলিয়েটেড উইথ দ্য ন্যাশনাল ইউনিভার্সিটি, এবং আরেক ধরনের শিক্ষা প্রতিষ্ঠান হলো জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত, অ্যাফিলিয়েটেড মানে অধিভুক্ত যে কলেজগুলো রয়েছে সে কলেজ। তাহলে আমরা 2 ধরনের শিক্ষা প্রতিষ্ঠান পাচ্ছি উচ্চ শিক্ষার জন্য, একটা হচ্ছে ইউনিভার্সিটি, আরেকটা হচ্ছে কলেজেস। যে কলেজগুলো আবার জাতীয় বিশ্ববিদ্যালয় বা ন্যাশনাল ইউনিভার্সিটির অধিভুক্ত, তার আন্ডারে থেকে তারা সারা দেশে আর কি বিভিন্ন কলেজের মাধ্যমে কি হচ্ছে এই ডিগ্রি প্রদান করা হচ্ছে। তাহলে আমরা বুঝে ফেললাম যে উচ্চ শিক্ষা বাংলাদেশে 2 ধরনের শিক্ষা প্রতিষ্ঠানের মাধ্যমে দেওয়া হয় আর কি। There are only 4 universities in Bangladesh. বাংলাদেশে শুধুমাত্র
4টা ইউনিভার্সিটি ছিল। কখন? এট দ্য টাইম অফ ইন্ডিপেন্ডেন্স ইন 1971। 1971 সালে স্বাধীনতার সময় বাংলাদেশে মাত্র 4টি ইউনিভার্সিটি ছিল। অল অফ দোজ ইউনিভার্সিটি, এবং ওই শিক্ষা মানে ইউনিভার্সিটি গুলো বা বিশ্ববিদ্যালয়গুলো আর পাবলিকলি ফিন্যান্সড অটোনমাস এন্টিটিস, এবং ওই বিশ্ববিদ্যালয়গুলো ছিল সরকারি অর্থায়নে স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান। তার মানে তারা সরকার দ্বারা পরিচালিত হতো, সরকারের অর্থায়নে পরিচালিত হতো, কিন্তু তাদের স্বায়ত্ত শাসন ছিল বা তারা নিজেরাই নিজেদের অথরিটি নিয়ে থাকতো। At present there are 35 such universities। তবে বাংলাদেশে এখন আর 4টি না, বরং 35টি এমন পাবলিকলি ফিন্যান্সড অটোনমাস ইউনিভার্সিটি রয়েছে। তবে বলা হচ্ছে প্রাইভেট ইউনিভার্সিটি, তবে বেসরকারি যে সকল ইউনিভার্সিটি রয়েছে সেগুলো কেমন, আর রিলেটিভলি নিউ ফেনোমেনন ইন দিস কান্ট্রি। তবে বেসরকারি বিশ্ববিদ্যালয় বলে যে ঘটনা বা পরিস্থিতি বা যে প্রতিষ্ঠান, সেগুলো বাংলাদেশের ক্ষেত্রে মোটামুটি নতুন একটা অবস্থান, ফেনোমেনন মানে অবস্থান বা ঘটনা। ইন দা আর্লি 1990s, মানে 1990 এর দশকের শুরুর দিকে, আর্লি মানে শুরুর দিকে, এই 1990, 91, 92 এরকম সালগুলোকে বোঝায়। তাহলে 1990 এর দশকের শুরুর দিকে দ্য প্রাইভেট সেক্টর, তাই তো, ব্যক্তিগত উদ্যোগ কি করলো, কেম ফরওয়ার্ড টু এস্টাবলিশ ইউনিভার্সিটি, মানে ব্যক্তিগত উদ্যোগে ইউনিভার্সিটি বা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করা হয়েছিল। সিন্স দেন, আর তখন থেকে, মানে ওই যে 1990 এর শুরুর যে দশক, সেই দশক থেকে দ্য কান্ট্রি হ্যাজ এক্সপেরিয়েন্সড, দেশ কি পেয়েছে, আ স্পেকটাকুলার গ্রোথ, মানে দেখেছে বা অভিজ্ঞতা অর্জন করেছে একটা উল্লেখযোগ্য অগ্রগতি বা বৃদ্ধি। কিসের ক্ষেত্রে? ইন প্রাইভেট ইউনিভার্সিটিস, মানে বেসরকারি বা ব্যক্তিগত উদ্যোগে প্রতিষ্ঠিত যে বিশ্ববিদ্যালয়, সেগুলোর ক্ষেত্রে একটা উল্লেখযোগ্য বৃদ্ধি বা অগ্রগতি দেখা গেছে দেশে আর কি। সেগুলো কোথায়? মোস্টলি ইন অ্যান্ড অ্যারাউন্ড ঢাকা, অধিকাংশ ক্ষেত্রে ঢাকার মধ্যে বা ঢাকার আশেপাশে, অথবা কাপল অফ আদার লার্জ সিটিস, অথবা কয়েকটি বড় বড় শহরে। তাহলে ঢাকা শহরের মধ্যে বা আশেপাশে, অথবা কয়েকটি বড় বড়, যেমন হচ্ছে চট্টগ্রাম, খুলনা, তারপরে হচ্ছে মনে করো রাজশাহী, বা হচ্ছে এই জাতীয় বড় বড় যে সকল শহর রয়েছে, সেখানে হয়তো কিছু বেসরকারি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করা হয়েছে আর কি। এট প্রেজেন্ট, তবে বর্তমানে দেয়ার আর 79 প্রাইভেট ইউনিভার্সিটিস, এখন প্রায় 79টি প্রাইভেট ইউনিভার্সিটি রয়েছে। যদিও নাম্বারটি এখন অনেক বেড়ে গেছে, কারণ বইটি তো 2015 সাল থেকে মোটামুটি চলছে আমাদের, হ্যাঁ, এখন তো 20, তার মানে এর মধ্যে অনেক বিশ্ববিদ্যালয় আবার বেড়ে গেছে, এটা এক্সাক্ট নাম্বার নয় বর্তমানের। দ্য নাম্বার অফ কলেজেস প্রোভাইডিং টারশিয়ারি লেভেল এডুকেশন, তবে উচ্চ শিক্ষা প্রদানকারী যে কলেজগুলো, তার সংখ্যা ইজ অ্যারাউন্ড, অ্যারাউন্ড মানে প্রায় 1400। তবে হচ্ছে উচ্চ শিক্ষা প্রদানকারী এমন যে কলেজ, তার সংখ্যা হচ্ছে কত? প্রায় 1400। মোস্ট অফ দেম অফার বিএ পাস এডুকেশন অফ 3 ইয়ার ডিউরেশন, তাহলে অধিকাংশ কলেজগুলো 3 বছর মেয়াদি যে বিএ পাস কোর্স রয়েছে সেই শিক্ষা প্রদান করে থাকে। অনলি 1/3 অফ দেম, তবে এই 1400-র মধ্যে বলছে শুধুমাত্র 3 ভাগের 1 ভাগ, মানে 1/3 কি করে, অফার বিএ অনার্স কোর্স। তাহলে বিএ অনার্স যে কোর্সটি রয়েছে, তা প্রায় 3 ভাগের 1 ভাগ কলেজে প্রদান করা হয়। এন্ড সাম, এবং তার চেয়ে আরো কম কলেজগুলো কি করে, অফার এমএ ডিগ্রিজ অ্যাজ ওয়েল, তারা এমএ যে ডিগ্রি রয়েছে, মাস্টার্স ডিগ্রি রয়েছে, সেগুলো প্রদান করে। তার মানে কলেজগুলো অনেক সংখ্যায় অনেক হলেও তাদের ডিগ্রি প্রদানের ক্ষেত্রে কিন্তু নাম্বার কম বেশি রয়েছে। তাহলে সবচেয়ে বেশি দেওয়া হচ্ছে বিএ পাস কোর্স যে এডুকেশন ব্যবস্থা রয়েছে সেটা, তারপরে তার চেয়ে 3 ভাগের 1 ভাগ কলেজগুলো প্রদান করে যেটা ব্যাচেলার ডিগ্রি, যে বিএ অনার্স কোর্স বা বিএসসি এই জাতীয়, আর এমএ ডিগ্রি প্রদান করে থাকে তার চেয়ে আরো কম কলেজগুলো। তবে বলা হচ্ছে অল অফ দিস কলেজেস আর অ্যাফিলিয়েটেড উইথ দ্য ন্যাশনাল ইউনিভার্সিটি, যেটা আগে বলা হয়েছে, যেখানে অধিকাংশ, মানে প্রায় অধিকাংশ বলা যাবে না, অল অফ দিস সকল কলেজগুলোই জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত। যদিও এখন কিছু কলেজ ঢাকা ইউনিভার্সিটির অ্যাফিলিয়েটেড হয়ে গেছে, এভাবে করে সরকারের উদ্দেশ্য রয়েছে আস্তে আস্তে যেগুলো কাছাকাছি ইউনিভার্সিটি রয়েছে তার আন্ডারে দিয়ে দেওয়া,
কারণ ন্যাশনাল ইউনিভার্সিটির পক্ষে এতগুলো কলেজের এতগুলো স্টুডেন্টকে ম্যানেজ করা আসলে খুব কঠিন, এবং এক কারণেই বিভিন্ন ধরনের সমস্যার সৃষ্টি হচ্ছে এবং শিক্ষার যে গুণগত মান সেগুলো কমে যাচ্ছে ইত্যাদি ইত্যাদি কারণে কিন্তু ন্যাশনাল ইউনিভার্সিটি থেকে কলেজগুলোকে নিয়ে স্থানীয় যে বিশ্ববিদ্যালয় থাকবে তার আন্ডারে দেওয়ার চিন্তা ভাবনা চলছে, যদিও প্রসেসিং ইজ গোয়িং অন। তো ডিয়ার স্টুডেন্টস, আশা করি তোমরা প্যাসেজটি বুঝতে পেরেছো। এটা গেল হচ্ছে প্রথম অংশ। এরপর আমরা চলে যাব হচ্ছে পরবর্তী যে প্যারাগ্রাফ রয়েছে সেখানে। এখানে কি বলা হচ্ছে, অ্যাক্সেসিবিলিটি টু হায়ার এডুকেশন। তাহলে উচ্চশিক্ষার জন্য প্রতিষ্ঠানগুলো আমরা দেখে ফেললাম। এখন এই প্রতিষ্ঠানগুলো যে প্রবেশাধিকার বা সুযোগ সুবিধা, অ্যাক্সেসিবিলিটির সুযোগ সুবিধা বা প্রবেশাধিকার সেটা কেমন পাচ্ছে সেটা আমরা একটু দেখে নিই। বলছে অ্যাক্সেসিবিলিটি টু হায়ার এডুকেশন ইমপ্লাইজ মানে বলতে বোঝায়। তাহলে উচ্চশিক্ষার সুযোগ বলতে যেটা বোঝায় সেটা হলো দ্যাট স্টুডেন্টস গেট দ্য অপরচুনিটি টু গেট ইউনিভার্সিটি এডুকেশন, যে ছাত্রছাত্রীরা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা পাওয়ার যে সুযোগ সেটা তারা পাবে। and sufficient support from educational institutions, এবং ওই বিশ্ববিদ্যালয়গুলো থেকে বা শিক্ষা প্রতিষ্ঠানগুলো থেকে তাদের শিক্ষা অর্জনের ক্ষেত্রে যে সকল সাপোর্ট বা সুযোগ সুবিধা সেটা তারা পাবে। তার মানে উচ্চশিক্ষার সংজ্ঞা বলতে আমরা সেটাই বুঝছি, মানে উচ্চশিক্ষা নয়, ঠিক উচ্চশিক্ষার সুযোগ বলতে যেটা বোঝায় সেটা বলতে আমরা কি বুঝবো, যে একজন ছাত্র বা একজন ছাত্রী ইউনিভার্সিটিতে পড়ার সুযোগ পাবে এবং সেই ইউনিভার্সিটি তার শিক্ষা অর্জনের ক্ষেত্রে যে সকল পর্যাপ্ত সুযোগ সুবিধা রয়েছে, সাপোর্ট রয়েছে, সেগুলো তাকে প্রদান করবে। তাহলে এগুলো যদি পাওয়া হয় তাহলে বোঝা যাবে যে একজন ছাত্র বা একজন ছাত্রী উচ্চশিক্ষার যে সুযোগ সেগুলো পাচ্ছে। তারপরে কি বলা হচ্ছে, ইনক্রিজিং ক্রমবর্ধমান এনরোলমেন্ট মানে কি ভর্তি। তাহলে ক্রমবর্ধমান ভর্তি কোথায়, এট দ্য সেকেন্ডারি এন্ড হায়ার সেকেন্ডারি লেভেল। তার মানে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকে অধিক হারে ভর্তির কারণে কি হচ্ছে, পুট প্রেসারস অন হায়ার এডুকেশনাল ইনস্টিটিউশনস। তাহলে আমরা আমাদের যেহেতু বর্তমানে স্টুডেন্টদের মানে ছাত্র ভর্তির হার, স্টুডেন্ট এনরোলমেন্ট হারটা অনেক বেশি, সেটা এসএসসি বা এইচএসসি লেভেলেও। আর এই কারণে এসএসসি এবং এইচএসসি লেভেলে যে ছাত্র ভর্তির হার বেশি হওয়ার কারণে উচ্চ শিক্ষার জন্য যে শিক্ষা প্রতিষ্ঠানগুলো রয়েছে সেই শিক্ষা প্রতিষ্ঠানগুলোর উপরে ব্যাপক হারে প্রেসার হচ্ছে বা চাপ পড়ছে আর কি। বা ডিউ টু লিমিটেড ক্যাপাসিটি, কিন্তু লিমিটেড মানে কি সীমাবদ্ধ, ক্যাপাসিটি মানে কি সুযোগ। তাহলে বলছে সুযোগ সুবিধার সীমাবদ্ধতার কারণে বা ধারণ ক্ষমতার সীমাবদ্ধতার কারণে অনলি আ স্মল নাম্বার অফ স্টুডেন্টস, বলছে খুবই গুটি কয়েক ছাত্র বা খুবই অল্প সংখ্যক ছাত্রছাত্রী মে বি এনরোলড ইন ইউনিভার্সিটিস, ইউনিভার্সিটিগুলোকে ভর্তি করা হয়ে থাকে। তাহলে এসএসসি এবং এইচএসসি লেভেলে ব্যাপক পরিমাণ স্টুডেন্ট ভর্তি হচ্ছে, কিন্তু আমাদের ইউনিভার্সিটির পরিমাণ কম এবং সেখানে সিটের পরিমাণ কম। অতএব এই লিমিটেড ক্যাপাসিটির কারণে যত স্টুডেন্ট এইচএসসি পাস করে থাকে তার খুব কম সংখ্যকই আসলে ইউনিভার্সিটিতে পড়ার সুযোগ পায়। দাস এভাবে, আর এই কারণে কি হচ্ছে, ইস ইয়ার প্রতি বছর আ লার্জ নাম্বার অফ স্টুডেন্টস মানে কি অসংখ্য ছাত্রছাত্রী আর ডিনাইড অ্যাক্সেস টু হায়ার এডুকেশন। অতএব উচ্চশিক্ষার যে সুযোগ সেই সুযোগ থেকে অসংখ্য পরিমাণ ছাত্রছাত্রী কি হচ্ছে, ডিনাইড মানে অস্বীকৃত হচ্ছে বা বঞ্চিত হচ্ছে, আমরা যেটা বলতে পারি, যে তারা এই প্রতি বছরই এই উচ্চশিক্ষার বাইরে থেকে যাচ্ছে বা বঞ্চিত হচ্ছে। এরপর অলসো বলছে এখানে শুধু লিমিটেড ক্যাপাসিটি তা নয়, অলসো এছাড়াও ডিউ টু পভার্টি অ্যান্ড ইনক্রিজ ইন এডুকেশনাল এক্সপেন্সেস, বলছে দারিদ্রতা এবং শিক্ষার যে ব্যয়ভার সেটা বেড়ে যাওয়ার কারণেও স্টুডেন্টস অফ দ্য লোয়ার মিডল ক্লাস, তাই তো নিম্ন মধ্যবিত্ত শ্রেণীর যে ছাত্রছাত্রীরা তারা কি ডু নট গেট ইজি অ্যাক্সেস, তারা সহজ সুযোগ বা প্রবেশাধিকার পায় না টু হায়ার এডুকেশন, উচ্চশিক্ষার ক্ষেত্রে। তাহলে শুধু কারণ শুধু লিমিটেড ক্যাপাসিটি নয়, বরং যেসব বলছে এডুকেশনাল এক্সপেন্সেস বেড়ে যাওয়া এবং দারিদ্রতাও কিন্তু লোয়ার মিডল ক্লাস যে মেধাবী ছাত্রছাত্রীরা রয়েছে তারাও কিন্তু উচ্চশিক্ষার ক্ষেত্রে যে সুযোগ সুবিধা সেটা সহজে পায় না বা এগুলোকে অ্যাভেল করতে পারে না। মোরওভার এছাড়াও দোজ হু গেট প্লেসেস ইন দ্য ইউনিভার্সিটিস, আবার যদি বা ইউনিভার্সিটিতে তারা স্থান পায় তারা আবার কি হ্যাভ লিমিটেড অ্যাক্সেস টু অ্যাভেল all kinds of diversified educational facilities relating to their study fields। তাহলে যদি বা তারা ইউনিভার্সিটিতে ভর্তি হচ্ছে বা প্লেস পাচ্ছে কিন্তু তাদের স্টাডি ফিল্ডস এর সাথে
বা পড়াশোনার যে ক্ষেত্র, শিক্ষার যে ক্ষেত্র, এই ক্ষেত্রের সাথে সম্পর্কিত যে বিচিত্র ধরনের শিক্ষার যে সুযোগ সুবিধা, সেই সুযোগ সুবিধাগুলোকে তারা কি অ্যাভেল করতে পারে না বা সদ্ব্যবহার করতে পারে না, বা থাকলেও সুযোগ সুবিধাগুলো থাকলেও সেগুলো কি খুবই লিমিটেড অ্যাক্সেস তাদেরকে দেওয়া হয়। অর্থাৎ এখানে বলতে চাচ্ছি যে বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে পারলেও শিক্ষার সাথে সম্পর্কিত যে সুযোগ সুবিধা রয়েছে, বিচিত্র ধরনের সুযোগ সুবিধা, সেগুলোর পরিমাণও খুবই সীমিত। ছাত্রছাত্রীরা সব ধরনের সুযোগ সুবিধা পায় না, যেমনটা উন্নত দেশের ছাত্রছাত্রীরা তাদের বিশ্ববিদ্যালয়ের ক্ষেত্রে পেয়ে থাকে। তাহলে কি দাঁড়ালো? অনলি অ্যাবাউট 12% অফ গ্রাজুয়েটস এন্টার হায়ার এডুকেশনাল ইনস্টিটিউশনস। অতএব যারা এইচএসসি পাস করে বা হায়ার সেকেন্ডারি পাস করে ফেলে, তাদের মধ্যে শুধুমাত্র 12% উচ্চ শিক্ষার যে প্রতিষ্ঠানগুলো রয়েছে সেখানে প্রবেশের সুযোগ পায়। মোর দ্যান 80% অফ দিজ স্টুডেন্ট, তাহলে যে 12% এর মধ্যে আবার মাত্র 80% স্টুডেন্টস আর অ্যাডমিটেড টু, সরি, মোর দ্যান 80%, তাই না? বলছে এই যে তাহলে 12% তো গেলই হায়ার এডুকেশন ইনস্টিটিউট, এবার বলা হচ্ছে মোর দ্যান 80%, মানে কি 80%-এরও বেশি স্টুডেন্টস কোথায় ভর্তি হচ্ছে? জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত যে কলেজগুলো রয়েছে সেখানে ভর্তি হচ্ছে। এরপর যেগুলো বাদ থাকছে আর কি, এরপর যেগুলো বাদ থাকছে কি হচ্ছে, আদার্স আর অ্যাবজর্বড বাই দ্য পাবলিক অ্যান্ড প্রাইভেট ইউনিভার্সিটিস। তাহলে 80% বাদ দিলে পারে, তাহলে কি হচ্ছে, যারা উচ্চ মাধ্যমিক পাশ করলো তার 12% উচ্চ শিক্ষার প্রতিষ্ঠানে সুযোগ পাচ্ছে। এই 12%-এর মধ্যে আবার 80%ই ভর্তি হচ্ছে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত কলেজগুলোতে। আর এই 80%-এর পরে যেগুলো বাদ থাকছে তারা মোটামুটি কোথায় ভর্তি হচ্ছে? পাবলিক অথবা প্রাইভেট ইউনিভার্সিটিতে। অ্যাবজর্ব মানে কি? গ্রহণ করে নেওয়া। তাহলে বাকি 80%-এর বাদ দিয়ে যেগুলো থাকে সেগুলো সরকারি বা বেসরকারি যে বিশ্ববিদ্যালয়গুলো আছে সেগুলোতে নিয়ে নেওয়া হচ্ছে। অ্যাবসর্ব মানে কি? গ্রহণ করা। তো আমরা একটু ওয়ার্ডের অনুসারে মিনিং করবো না, আমরা মিনিং করার চেষ্টা করবো কন্টেক্সচুয়াল মিনিং, বা সেন্টেন্স আমাদেরকে যেমনটা তথ্য দেওয়ার চেষ্টা করছে আমরা বাংলাটাকে সেভাবে গ্রহণ করবো। অর্থাৎ বাকি 80%-এর বাইরে যারা রয়েছে তারা পাবলিক মানে সরকারি এবং বেসরকারি যে বিশ্ববিদ্যালয় রয়েছে সেগুলোতে ভর্তি হচ্ছে। ইন দ্য লাস্ট 2 decades, তবে বলা হচ্ছে গত 2 দশকে, there has been a substantial rise, substantial মানে কি? উল্লেখযোগ্য, rise মানে কি? বৃদ্ধি, কিসে? ইন দ্য নাম্বার অফ স্টুডেন্টস ইন প্রাইভেট ইউনিভার্সিটিস, যে গত 2 দশকে বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোর ক্ষেত্রে স্টুডেন্ট ভর্তির সংখ্যা উল্লেখযোগ্য হারে বেড়ে গেছে। অ্যাকর্ডিং টু দ্য ইউজিসি অ্যানুয়াল রিপোর্ট 2010, বলছে 2010 সালের ইউজিসির যে বার্ষিক প্রতিবেদন, সেই প্রতিবেদন অনুসারে the number rose from 88,669 in 2005 to 2,0752 in 2010। অর্থাৎ 2005 সালে যেখানে স্টুডেন্টের সংখ্যা ছিল প্রাইভেট ইউনিভার্সিটিতে 88,669, সেখানে 2010-এ বেড়ে হয়ে গেছে কত? 2,0752 জন। তার মানে প্রায় কত? 3 গুণ বেড়ে গেছে। তাহলে এইভাবে কি হচ্ছে যে বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোতেও উচ্চ শিক্ষা গ্রহণ করার জন্য স্টুডেন্ট ভর্তির হার কিন্তু বেড়ে গেছে ব্যাপক হারে। তার মানে উচ্চ শিক্ষা গ্রহণের হার ছাত্রছাত্রীদের মধ্যে বেড়ে গেছে। এরপর আমরা চলে আসবো পাবলিক ইউনিভার্সিটি, মানে থার্ড প্যারাগ্রাফে। পাবলিক ইউনিভার্সিটিজ ইন বাংলাদেশ। তাহলে বাংলাদেশের সরকারি বিশ্ববিদ্যালয়গুলো নিয়ে কথা বলি। পাবলিক ইউনিভার্সিটিজ আর দ্য ফার্স্ট চয়েস অফ মোস্ট স্টুডেন্টস। হ্যাঁ, তাহলে যে সকল স্টুডেন্টসটা আপাতত এইচএসসি পাস করে তাদের প্রত্যেকেরই বা অধিকাংশ ছাত্রছাত্রীরই প্রথম চয়েস বা পছন্দ থাকে সরকারি বিশ্ববিদ্যালয়গুলো। The public universities offer a wide range of subjects in science, commerce, liberal arts, humanities, engineering and technology, law, education and medicine। মানে বিজ্ঞান, ব্যবসায়, লিবারেল যে আর্টস রয়েছে, কলা অনুষদ রয়েছে, মানবিক রয়েছে, প্রকৌশল বিদ্যা রয়েছে, এছাড়া প্রযুক্তি রয়েছে, আইন, শিক্ষা, মেডিসিন, যে ঔষধ, এই বিভিন্ন সেক্টরের বিভিন্ন ধরনের সাবজেক্টে পড়ার সুযোগ দান করে হচ্ছে এই সরকারি বিশ্ববিদ্যালয়গুলো। এছাড়া কি বলা হচ্ছে? পাবলিক ইউনিভার্সিটিজ অ্যাট্রাক্ট দ্য বেস্ট মাইন্ডস। বেস্ট মাইন্ডস মানে হচ্ছে ভালো শিক্ষক। তো যে বেসরকারি সরকারি বিশ্ববিদ্যালয়গুলো আবার ভালো শিক্ষক নিয়োগ করে টু টিচিং, শিক্ষাদানের জন্য,
although monetary compensation for teachers is anything but attractive, বলছে যদিও শিক্ষকদের জন্য যে বেতন, monetary compensation মানে আমরা বুঝবো হচ্ছে এখানে বেতন বা অর্থনৈতিক সুযোগ সুবিধা, সেগুলো যদিও খুব একটা আকর্ষণীয় নয়, তারপরও এই বিশ্ববিদ্যালয়গুলো সবচেয়ে ভালো শিক্ষক নিয়োগ করা হয়। এছাড়া কি কি রয়েছে সুযোগ সুবিধা? লাইব্রেরি, ল্যাবরেটরি, ইন্টারনেট এন্ড রিসার্চ ফ্যাসিলিটিস, এই যে সুযোগ সুবিধাগুলো আর মাস্ট বেটার দ্যান এনিহোয়ার এলস ইন দ্য কান্ট্রি। তাহলে দেশের অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠানের চেয়ে বরং পাবলিক ইউনিভার্সিটি বা সরকারি বিশ্ববিদ্যালয়গুলোতে লাইব্রেরি, ল্যাবরেটরি, ইন্টারনেট, রিসার্চ বা গবেষণার যে সুযোগ সুবিধা এগুলো অনেক ভালো, মাস্ট বেটার, অনেক উন্নত। এছাড়া বলা হচ্ছে কি সেমিনার, সিম্পোজিয়ামস, লেকচারস, ওয়ার্কশপস, ডিবেটস এন্ড এক্সিবিশনস। তাহলে কি হচ্ছে সেমিনার, তারপর রয়েছে সিম্পোজিয়ামস মানে বিভিন্ন ধরনের মোটামুটি আলোচনা, যেসব সম্মেলন, লেকচারস মানে হচ্ছে মোটামুটি যে প্রদান করা হয় যে লেসন গুলো লেকচারের মাধ্যমে, ওয়ার্কশপস যে কর্মশালাগুলো থাকে, এছাড়া বলছে ডিবেটস মানে বিতর্ক প্রতিযোগিতা, এছাড়া বলা হচ্ছে এক্সিবিশন বিভিন্ন ধরনের প্রদর্শনী, এই সবকিছু কি আর অফেন হেল্ড প্রায় অনুষ্ঠিত হয় ইন দিস ইনস্টিটিউশন, এই সকল প্রতিষ্ঠানগুলোতে। এবং সে কারণে এন্ড দেয়ার ইজ অ্যাম্পল স্কোপ, অ্যাম্পল মানে কি প্রচুর, স্কোপ মানে কি সুযোগ থাকে, ফর ন্যাশনাল এন্ড ইন্টারন্যাশনাল এক্সপোজার মানে কি প্রকাশ করা, জাতীয় এবং আন্তর্জাতিক ভাবে নিজেকে প্রকাশ করা, এক্সপোজার মানে কি প্রকাশ করা, তাহলে প্রকাশ করার সুযোগ থাকে কাদের ক্ষেত্রে? ফর প্রমিজিং ইয়াং নলেজ সিকার্স, মানে প্রমিজিং মানে কি, প্রমিজিং মানে সম্ভাবনাময়, ইয়াং মানে তরুণ, নলেজ মানে জ্ঞান, সিকার্স মানে কি সন্ধানকারী। তার মানে জ্ঞান যারা অন্বেষণ করে, তাহলে এরকম তরুণ জ্ঞান অন্বেষণকারীদের জন্য জাতীয় এবং আন্তর্জাতিক ভাবে নিজেকে প্রকাশ করা বা তুলে ধরার অনেক সুযোগ কিন্তু এই পাবলিক ইউনিভার্সিটির স্টুডেন্টরা পেয়ে থাকে। মোরওভার এছাড়াও পাবলিক ইউনিভার্সিটিজ অফার রেসিডেন্সিয়াল এন্ড বোর্ডিং ফ্যাসিলিটিস এট লো কস্ট অর সাবসিডাইজড রেটস, তাহলে অনেক হচ্ছে কম মূল্যে অথবা ভর্তুকি দিয়ে এই বেসরকারি সরকারি বিশ্ববিদ্যালয়গুলো স্টুডেন্টদের জন্য আবাসিক অথবা বোর্ডিং যে সুযোগ সুবিধা সেগুলো দান করে থাকে। তাহলে এই যে এত ধরনের সুযোগ সুবিধা থাকলে তো অবশ্যই পাবলিক ইউনিভার্সিটি হবে স্টুডেন্টদের জন্য সবচেয়ে প্রথম চয়েস। সেখানে আমরা যে সুযোগ সুবিধাগুলো পেলাম, দিস আর দ্য অপরচুনিটিস আ স্টুডেন্ট গেট while he or she studies in a public university. যদিও বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলো এই সুযোগ সুবিধাগুলো কম, আর কলেজগুলোতে সুযোগ সুবিধা নাই বললেই চলে। সো বিভিন্ন কারণে উচ্চশিক্ষার মধ্যে একটা ডিসক্রিমিনেশন তৈরি হচ্ছে আমাদের দেশে। এই ডিসক্রিমিনেটরি সিস্টেমের কারণে অনেক সময় দেখা যাচ্ছে যে ইনফেরিয়রিটি কমপ্লেক্সে ভোগে যে সকল স্টুডেন্টরা হায়ার এডুকেশন গ্রহণ করে ন্যাশনাল ইউনিভার্সিটি অ্যাফিলিয়েটেড কলেজগুলো থেকে বা বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলো থেকে। তা সরকারের উচিত হবে প্রতিটা স্টুডেন্টকে যতদূর সম্ভব একটা নির্দিষ্ট পরিমাণ মানসম্মত শিক্ষা প্রদান করা, বিকজ অল দ্য এডুকেটেড পারসনস ইজ লাইক অ্যান অ্যাসেট টু দ্য কান্ট্রি, বিকজ উইথ দেয়ার knowledgeable steps a country will go ahead or progress. একটা দেশ কিন্তু উন্নত লাভ করে একজন শিক্ষিত ব্যক্তির একটা জ্ঞানপূর্ণ পদক্ষেপের দ্বারা। অতএব শিক্ষা প্রতিষ্ঠানগুলো এমন হওয়া উচিত যেখানে কোনো ডিসক্রিমিনেশন থাকবে না, অল স্টুডেন্টস উইল বি এবল টু গেট প্রপার এডুকেশন। এবং আমাদের শিক্ষা প্রতিষ্ঠানগুলো যেহেতু আবার মেকানিক্যাল, যেটা অনেকটা রবীন্দ্রনাথ উল্লেখ করেছে যে শিক্ষা প্রতিষ্ঠানগুলো শুধুমাত্র মেকানিক্যাল ইনস্টিটিউশন হলে চলবে না, যেগুলোর কাজ হচ্ছে তথ্য সংগ্রহ করা এবং বিতরণ করা, বরং এখানে বেস্ট মাইন্ড গুলো বেস্ট এন্ড লিভিং স্পিরিট প্রদান করবে হচ্ছে স্টুডেন্টদেরকে, যাতে তারাও সমাজের বিভিন্ন সেক্টরে তাদের উন্নত জ্ঞান দ্বারা সমাজকে সহ দেশকে উন্নত করতে পারে। সো ডিয়ার স্টুডেন্টস, আশা করি তোমরা এখানে যে 3টি প্যারাগ্রাফ ছিল হায়ার এডুকেশন নিয়ে বাংলাদেশের প্রেক্ষাপটে তা তোমরা বুঝে নিয়েছো। প্রথমত এখানে বাংলাদেশের শিক্ষা প্রতিষ্ঠানগুলোর কথা বুঝলাম যেগুলো উচ্চশিক্ষা দিয়ে থাকে। তারপরে উচ্চশিক্ষার ক্ষেত্রে ছাত্রছাত্রীদের প্রবেশাধিকার বা সুযোগ সুবিধা কতটুকু সেগুলো পড়ে ফেললাম। তারপরে এই 3 প্রকার ইউনিভার্সিটির মধ্যে পাবলিক ইউনিভার্সিটিতে ভর্তি হওয়ার হার কম হলেও স্টুডেন্টের চয়েস কিন্তু প্রথম সারিতেই থাকে এখানে, এই যে বিভিন্ন ধরনের সুযোগ সুবিধার কারণে, এবং এগুলোও তাদের জ্ঞানের পরিধিকে বাড়িয়ে দেয় এবং নিজেকে বিশ্ব দরবারে বা জাতীয়
ক্ষেত্রে প্রকাশ করার যে সুযোগ সুবিধা সেগুলো দান করে থাকে। সো ডিয়ার স্টুডেন্টস, তোমরা অবশ্যই ভালো মতো প্রস্তুতি গ্রহণ করবে যাতে পাবলিক ইউনিভার্সিটিতে পড়ার সুযোগ সুবিধা তোমরা পাও। ওকে, সো ডিয়ার স্টুডেন্টস, আশা করি তোমরা প্যাসেজগুলো বুঝেছো এবং আমি যতটুকু পেরেছি তোমাদের বোঝানোর চেষ্টা করেছি। এখন হলো তোমাদের কাজ বাড়িতে ভালো মতো পড়ো এবং যদি কোনো সমস্যা হয় তোমরা অবশ্যই আমার সাথে যোগাযোগ করে ফেলবে। ওকে, সো আজ আর নয়, তবে ভিডিও ক্লাসটি শেষ করার পূর্বে তোমাদের কাছে অনুরোধ রইল, যদি এই ভিডিও ক্লাসটি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবে, কমেন্ট করবে এবং বন্ধুদের সাথে শেয়ার করে নেবে। আর এই চ্যানেলে নতুন হয়ে থাকলে তোমরা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেল বাটনে প্রেস করে রাখবে যাতে নতুন কোনো ভিডিও ক্লাস আপলোড হওয়ার সাথে সাথেই এখানে তোমাদের নোটিফিকেশন চলে আসে এবং তোমরা ভিডিও ক্লাসটি দেখে নিতে পারো। এবং যদি কোনো রকম সমস্যায় তোমরা পড়ো তাহলে তোমরা মোবাইল ফোনের মাধ্যমে, ইমেলের মাধ্যমে বা বিভিন্ন ফেসবুক গ্রুপ বা পেজে যুক্ত থাকার মাধ্যমে তোমরা তোমাদের সমস্যাটি আমার কাছে পৌঁছে দিতে পারো, যাতে আমি তোমাদের সমস্যা নিয়ে আবার নতুন নতুন ভিডিও ক্লাস তৈরি করতে পারি এবং তোমাদের সমস্যাটা সমাধানে যেন কিছুটা হলেও সাহায্য করতে পারি। এবং যদি তোমাদের এই ভিডিও ক্লাসগুলোকে আরো ভালো করার জন্য, উন্নত করার জন্য কোনো পরামর্শ তোমাদের কাছে থেকে থাকে তাহলে তোমরা আমাকে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে দিবে, যাতে তোমাদেরকে আরো আরো ভালো ভালো ক্লাস উপহার দিতে পারি। সো ডিয়ার স্টুডেন্টস, আজ আর নয়, thanks for being with me till the end of this video class. Best of luck, stay at home, stay safe, and I wish to meet you again in the next class with another video class on Unit 15, Lesson 3, and that would be the last video class of reading all the passages and poems and stories from all the units and all the lessons of your textbook. Okay, yes students, till then, peace be upon all of you.